বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের শিক্ষার হালচাল খুব একটা সুখকর নয়, সেটা আমরা বহুদিন ধরেই বহুবার আলোচনা করবার চেষ্টা করেছি। এটিকে জাতির মেরুদণ্ড বলছি বটে, কিন্তু কার্যত এই জায়গায় আমাদের মনোযোগ একেবারেই সীমিত এবং ফলে দেখা যাচ্ছে যে সময় যত গড়াচ্ছে শিক্ষার মান তত নিম্নগামী। কিছু কিছু ভালো ছেলে মেয়ে তৈরি হচ্ছে, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে বলে যেগুলো প্রথাগতভাবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার বাইরে অনেকটা, সেই কারণে। আর কিছু কিছু আছে যেগুলো হয়তো প্রচুর অর্থবিত্তশালী যারা, তাদের সন্তানদের জন্যে সেসব প্রতিষ্ঠান ভালো শিক্ষা নিশ্চিত করতে পারে। কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র সেই দায়িত্ব পালন করছে কিনা এটি একটি বড় প্রশ্ন। একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্রই একই অবস্থা, যে কারণে বাংলাদেশ তার নলেজ কোথায় আছে, জ্ঞানের বা বিজ্ঞানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে তলানিতে, একথা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা কথা বলব বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে, উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে, এবং তার সঙ্গে আমরা কিছুটা বৈশ্বিক শিক্ষাকেও মেলাবার চেষ্টা করব। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাসা আছেন পিএসবি ক্যাম্বিয়ান গ্রুপের চেয়ারম্যান 𝗙𝗵𝗍 আমার ডানে রয়েছেন লন্ডন বেসড এডুকেশন কনসালটেন্ট আবিদ সাবির মারিয়া কনসালটেন্সি লন্ডনের ডিরেক্টর এবং সিও। ওয়েলকাম টু দ্য শো মিস্টার 𝗙𝗵𝗍, আপনাকেও স্বাগত তৃতীয় মাত্রায়। আমি একটু আপনার কাছ থেকে প্রথমে শুরু করবার জন্য একটু বলবো যে উচ্চশিক্ষার সংকট আসলে আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থার সংকট, আমরা সেটা কম বেশি সবাই জানি। অনেক কারণ এখানে, বিভিন্ন শিক্ষাধারার কার্যক্রম প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শিক্ষকদের অনুপস্থিতি বা ভালো শিক্ষকের অভাব, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হায়ার অ্যান্ড ফায়ার তত্ত্ব, সেটিও একটা বড় সমস্যা অনেকে মনে করেন। আবার এই যে পাবলিক ইউনিভার্সিটি থেকে বেসরকারি ইউনিভার্সিটিতে গিয়ে শিক্ষকরা দিচ্ছেন কাজে মনোযোগ তাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সো সব মিলিয়ে আপনার টেক কি, আপনি কি মনে করেন যে সংকটগুলো আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই মিস্টার আবিদ স্যারকে, যিনি লন্ডন থেকে এসে আজকে শোতে অংশ নিয়েছেন আমাদের সাথে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নানাবিধ সংকট বিদ্যমান রয়েছে। তার মধ্যে একটি বড় সংকট হলো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো মানের আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই। আবার শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে ভালো মানের শিক্ষক নেই, সেখানে গবেষণার কোনো সুযোগ নেই, এবং একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক বজায় রেখে যেভাবে তাদেরকে গড়ে তোলা দরকার সেই বিষয়গুলো নেই। আমরা যদিও জানি বাংলাদেশের তথাকথিত শিক্ষাবিদ অথবা অন্যান্য সেক্টরে যারা আছেন, বিশেষ করে কিছু কিছু সাংবাদিক বন্ধুরাও আছেন যারা সবসময় বলে থাকেন যে ব্রেন ড্রেন করে ফেলছি আমরা যখন শিক্ষার্থীদেরকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাই তখন এদেশের মেধাবী শিক্ষার্থীগুলোকে পাঠিয়ে দেই। কিন্তু সেখানে বড় যে বিষয়গুলো আছে, বড় চ্যালেঞ্জ যেগুলো আছে, যে আমাদের দেশে যারা পড়াশোনা করেছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, বুয়েটে বা মেডিকেলে, তারা যখন দেশকে কিছু দেওয়ার সময় এসেছে তখন কিন্তু তারা বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করেছে। অথবা বিভিন্ন প্রফেশনে যারা হাই স্কিল এবং ভালো প্রফেশনাল, দেশের ভালো ভালো অবস্থানে আছে, তারাও একটি সময় এদেশ থেকে বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছে, সেখানে গিয়ে হাই স্কিল মাইগ্রেশন করছে ইত্যাদি। তো সেই জন্য আমরা মনে করি যে এই যে কারণগুলো রয়েছে বিদেশে চলে যাওয়ার পেছনে, তার কারণ অনুসন্ধান করতে গেলে আমরা দেখব এখানে যে আমাদের শিক্ষার যে মান এটি যথোপযুক্ত না, এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করার পর সবাই যেখানে জব পাবে এমন কোনো নিশ্চয়তা নেই। নানাবিধ কারণে কিন্তু বিদেশে পাড়ি জমাচ্ছে শিক্ষার্থীরা। সো আমরা যদি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলতে পারতাম, অথবা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসগুলো বাংলাদেশে স্থাপন করে সেই মানে শিক্ষকদেরকে এখানে এনে যদি আমাদের দেশের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা যেত, তাহলে কিন্তু এই বিদেশে যাওয়ার প্রবণতা অনেকটা হ্রাস পেত। এবং বিদেশে গিয়ে যখন ভালো কোনো সুযোগ পাচ্ছে, সেই সুযোগ যদি আমরা আমাদের দেশে দিতে পারতাম, তাহলে বিদেশ থেকেও লোকজন এসে এখানে কাজ করতো। এখনও করছে, এখনও কিছু সংখ্যক মানুষ বিদেশ থেকে এসে বাংলাদেশে চাকরি করছে, এবং তারা কিন্তু ডলারে পেমেন্ট নিচ্ছে।
আমরা যদিও বলি যে আমাদের 82 লক্ষ বা 1 কোটি বাংলাদেশি ফরেনার হিসেবে বিদেশে কাজ করছে, রেমিটেন্স পাঠাচ্ছে, 1 কোটি মানুষের রেমিটেন্সের সমান কিন্তু এখানে 7 লাখ বা 10 লাখ বিদেশি লোক কাজ করে তার চেয়ে বেশি নিয়ে যাচ্ছে। সো আমাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যতগুলো সংকট আছে একদম প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এই সবগুলো সংকটকে নিরসন করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজিয়ে আধুনিকায়ন করে নিয়ে যেতে হবে। আপনার বলতে সুবিধা হবে যে আমরা দেখছি যে 2013 সালে বিদেশে গেছে শিক্ষার্থী, এই সংখ্যা হচ্ছে 24,112। 2008-এ ছিল এই সংখ্যা আরও কম, 16,609 জন। 2022-এ এই সংখ্যা বেড়ে 49,151 জন। বিশ্বের 58টি দেশে পড়াশোনার জন্য গিয়েছেন। এটি একেবারেই বাস্তব এবং 58টির বাইরেও আরও অনেক দেশে শিক্ষার্থী গিয়েছে এবং সেই সংখ্যাটি প্রায় গত বছরে 55,000 বা 60,000-এর মতো ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে এত বেশি শিক্ষার্থী করোনা পরবর্তী সময়ে কেন যাচ্ছে? কারণ আপনারা লক্ষ্য করেছেন করোনার সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও খারাপ ছিল এবং করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। তো যার ফলে এখানে যারা পড়াশোনা করছে তারা বিদেশে তেমন কোনো সুযোগ পাচ্ছে না। আমি গত 11 তারিখে শ্রীলঙ্কার তাজ সমুদ্র হোটেলে একটি সেমিনার হয়েছিল, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অর্গানাইজ করেছিল সেখানে, এবং ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং নিয়ারেস্ট কান্ট্রির অনেক ডেলিগেটরা সেখানে এসেছিল, কথা বলেছে। সেখানে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে করোনার সময়ে কী কী সংকট তৈরি করে দিয়ে গেছে শিক্ষা ব্যবস্থায় এবং এই মুহূর্তে কিভাবে সেগুলোকে ওভারকাম করে তারা এগিয়ে যাবে সেই বিষয় নিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রামটির আয়োজন করেছিল। 2 দিনব্যাপী অনুষ্ঠান, তবে মূলত দ্বিতীয় দিন ছিল মূল আলোচনাগুলো এবং তারা এখন সারা পৃথিবীব্যাপী তাদের শাখা প্রশাখা বৃদ্ধি করছে, তারা পার্টনারশিপ নিচ্ছে এবং শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার মাধ্যমে একদম প্রাইমারি লেভেল থেকে প্লে গ্রুপ থেকে শুরু করে একদম উচ্চশিক্ষা মতো ধাপে ধাপে কীভাবে অ্যাডভান্স করে নিয়ে যাবে সেই সকল সম্পর্কে ধারণা দিয়েছে এবং এই জায়গাগুলোতে আমরা আসলেই অনুপস্থিত আছি, কিন্তু সারা পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে। এই করোনার সংকট কাটিয়ে কীভাবে শিক্ষা ব্যবস্থাকে ডেলি সাজাচ্ছে অন্যান্য দেশগুলো, সেগুলো যদি আমরা আসলে কপি করতে চাই হুবহুব তাদের মতো করে, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। আমি আসবো আবার আপনার কাছে। আবিদ সাবির, he was mentioning about the higher education system in Bangladesh and why students are interested to going abroad. So why students should go study abroad? Good question. It's a very common question asked by different organizations in different forums, and I have seen this question comes not only in Bangladesh, globally every country normally asks this question, that why should students consider their education study abroad. There are multiple factors. Special factor is when they don't get the job, comfortable zone, like the quality of education, they couldn't get the job in their home country, and especially the salary expectation rate, the currency fluctuation rate, if you see in Bangladesh, for example. So if a fresh graduate from Dhaka University, of Chittagong University, for example, and if he do a master's program, end of the day, he would expect a salary rate of around $250 or $300, for example. At the same time, for example, if a student go into a foreign country for education purpose, and if he completes a degree, definitely he can come back to his home country and he can earn around $800 to $1,000 minimum salary, which can be easily survivable for his family. As you see that the economical challenges, the global challenges in the market, for example, the fuel prices, energy prices, how come as a family member, as a student, for example, even holding a degree, and he cannot survive himself in $250 in the Bangladesh, for example, in currency is fluctuating day by day. So economically, he cannot feed his family. How he can survive to if he is married and children and other things like that. All these factors push the student to go study abroad options. Otherwise, for example, without going abroad, he cannot be survive all throughout the life, because end of the day, until he become 50-60-year-old, how come, for example, he can get the income from government support is not available. For example, in other countries, some financial supports has been given to the people. For example, like in United Kingdom, if you see, lot of British peoples get the support from the government side, because the reason is government pushing them some support, and some they do by themselves as independently. So keeping in factor these financial factors, these motivational factors and source of
incomes and all these things. These are the parameters basically when any students choosing to study abroad option, he consider himself either I should stay here or either I should stay I should go outside the country. So once he graduates from outside country, then again the opportunities depending upon his circumstances, either he should come back to his country or either he should go further immigration options. So what I believe is, to be honest with you, studying abroad options are vital role while playing in the industry and the society. Keeping in view that person who is going study abroad, he is not only going for study abroad option, he is also playing a vital role for the community and for the society. He is sending the remittance from the foreign country to Bangladesh to at least his country can be growth level, GDP level can be grow as well. And secondly, for example, if he is studying abroad and coming back, he can serve in the community in a better standard of the life. So these standard of life are very important factors which compel him to go, for example, to study abroad option. And secondly, I believe that we should consider this factor as a quality of education in Bangladesh is not standard up to the mark as compared to the foreign study education. For example, I have so many Bangladeshi students, for example, when they coming to me for interview purpose, and even they can't demonstrate their skills the level we expect from them. So even if you send them into UK, for example, they cannot compete on those challenges, and they cannot say that we have got the education, the quality as well, for example. So we need to improve our educational skills. We need to bring the digital system in our education system, and all these factors play a vital role while giving the opportunity to studying abroad options. So I believe these few challenges which we needs to be covered, and we need to be send proposal to the government as well to improve the quality of education as well, and somehow they should support to the students in terms of their financial matters, so at least the less number of students think about to study abroad option. So as you said, there are many challenges for the students, especially for the South Asian students, those who are willing to go to abroad. Yeah. So what are the current challenges students facing in foreign country? Challenges are always a lot, but major if you talk about, for example, the main challenge at the moment students going studying abroad options are the accommodation challenges, for example, the country where they are going, depending upon the country they are choosing as a destination for the foreign study. So main factor is, when a student going abroad, for example, initially the first challenge is the cultural challenge. The second challenge is financial challenge. The third challenge is a religious challenge. The fourth challenge is a support is not available as a parental point of view or any social point of view, for example, when they studying abroad option, for example. The fifth challenge is job opportunity available, for example. The student who is going from here, he has just some amount of Bangladeshi taka, for example, little bit amount with them, and when they go abroad study option, for example, they are looking for part-time job as well, and they have to survive, they have to study, they have to make their assignments, coursework material, everything. So lot of financials, moral and cultural and other social factors are very important challenges during the first year of the study. So they need at least 1 year to settle down themselves while studying in a foreign country. Give me an example of this. A student who is going in a first year, so you imagine, for example, because he never studied before in foreign country, so when he leave from Bangladesh airport to any other country, for example, where he is going for study, first challenge he face over there is accommodation challenge, because over there is the accommodation is always in sharing. So student has to share the accommodation with the other students as well. He never have such kind of an experience while going over there. The second challenge you see, for example, when he has to go to the university, the examination system of the UK is different as compared to the Bangladeshi system. For example, the coursework, the material, the research work, for example, he has to do. He never has been such kind of adaptability to see what are the expectation level of the teachers and the professor. That's why most of the students fail in their exams in some of the module in the first year. So I always consider those factors as a career point of view to students to please at least get ready themselves well in advance when they planning to study abroad option. The third most important option is financial problem. Financially, for example, you see, imagine if student is earning 20 hours part-time job, for example, he cannot cover the cost of the tuition and the living cost as well, for example. Even the parents is giving the full tuition first year fee, but at the same time the other challenges does not mean that he need moral support from the family point of view as well. At the same time he is asking some social support as well, because some of them having the family and friends in their abroad country, but some of them they don't have the family and anything like that. So they need a lot of mental support as well.
According to the latest survey in 2022, if you check, the first challenge which has been taken into consideration for the international students studying abroad was the mental health issue. So mental health issue, for example, out of 10, only 2 students get the mental health facility in study abroad option from the universities. That's why nowadays the universities are giving a very important factor into consideration and giving the moral support to the students, mental support to the student. For example, you see in the after the COVID, for example, lot of students couldn't get the classes and they couldn't pass their exams as well. They do not have a practical education system in the university, and the failing is the factor which basically push the students to the mental health issues. Because for example, as per UK immigration law, you see if students fail one module over there, they cannot complete their degree, they have to return their home country because they cannot extend their visa while staying in the UK. They have no option to come back. That's the reason basically this mental approach, if can be treated well in advance, for example, that can be solve a lot of problem for international students. I have getting every single day 5 to 10 calls that I have failed one module, so what is the option for me, can you please help me out? And I said, I'm so sorry for that, because as per immigration rules, you can exit your qualification, you have to go back home country and apply another master degree from your home country again, which is another challenge for the immigration point of view, because if students spent a lot of money over there, he couldn't get his proper degree from there and coming back and applying again for the main course. So these 4 challenges, to be honest with you, these 4 challenges, like I said, social, moral, economical, financial and mental health, these are the main challenges, and every university is now trying to address those issues as well for a foreign study option. And I hope so that students should well prepared before going to the other country to at least cope up these type of the challenges in the future. মিস্টার বাশার, আমরা শুনছিলাম রিসিভিং এন্ড থেকে, বাট আমি জানি যে বহু বছর ধরে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচুর ছেলেমেয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পড়তে যায়। সো আপনার এন্ড থেকে মানে আপনি কি মনে করেন যে কি ধরনের সমস্যা আসলে ফেস করছে এবং যে সমস্যাগুলো এই অর্থে অ্যাড্রেস করা হয় না বা এই এন্ড থেকে অ্যাড্রেস যে পয়েন্টগুলো এখানে রেজ করেছে প্রত্যেকটাই সেখানে আসলে বাস্তব এবং সেভাবেই প্রবলেমগুলো ক্রিয়েট হয়, কিন্তু কেউ সেটা সফলভাবে ওভারকাম করতে পারে, কেউ বা করতে পারে না। তো এক্ষেত্রে যদি ফ্যামিলি থেকে সাপোর্ট থাকে এবং বিশেষ করে অন্তত প্রথম 1 বছর সেখানে সেটেল হওয়ার জন্য 1 বছরের টিউশন ফি এবং লিভিং এক্সপেন্সটা যদি ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে পারে, তাহলে বাকিটুকু তারা হয়তো কিছুটা কাজ করে কাভার করে নিতে পারে। অন্যদিকে আমাদের এই চ্যালেঞ্জগুলো কিছুটা কম মোকাবেলা করা যেত যদি স্টুডেন্টরা শুরু থেকে পুরো বিষয়টা সম্পর্কে ভালো করে জেনে যেত। কারণ কোন দেশে তাদের ইমিগ্রেশন পলিসি কী আছে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কী তাদেরকে রুলস রেগুলেশন মেনটেন করতে হবে, সেটা যদি জানতো, কোন ক্ষেত্রে তারা কত সময় কাজ করতে পারবে, কত টাকা আর্ন করতে পারবে এবং কাজ করার জন্য তাদের মিনিমাম যোগ্যতা কী থাকা দরকার বা কী ক্ষেত্রে দক্ষতা বেশি দরকার, কোন বিষয়ে ধারণা থাকলে তারা ভালো চাকরি পাবে এবং চাকরি করে কত টাকা তারা আর্ন করতে পারবে। এখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি আমরা সম্প্রতি দেখছি কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউকেতে, সেখানে হচ্ছে যে সব স্টুডেন্টরা চায় মেন সিটিগুলোতে যেতে, যেমন সিডনিতে অথবা নিউ ইয়র্কে, টরন্টোতে, বা লন্ডন শহরে। এই জায়গাগুলোতে লিভিং এক্সপেন্স সো হাই, বাট তারা হয়তো অন্যান্য কমফোর্ট ওখানে আছে, ওই সিটিগুলোতে প্রচুর বাংলাদেশি আছে, আত্মীয়স্বজনরা থাকে, সেই আছে। যেমন আমরা যদি বলি যে ধানমন্ডি, গুলশান অথবা বারিধারাতে যারা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকবে, তাদেরকে হয়তো 1.5 লাখ, 2 লাখ বা 3 লাখ টাকা ভাড়া গণতে হবে। কিন্তু যখনই ধানমন্ডির পাশে হয়তো রায়ের বাজার এলাকা অথবা খুব নিয়ারেস্ট যায়, তখন সে কিন্তু 4 ভাগের 1 ভাগ খরচে যেতে পারে। আবার যখন তারা ঢাকার কাছে হয়তো গাজীপুরে বা নরসিংদীতে এরকম শহরগুলোতে যখন যাচ্ছে, মেইন শহর থেকে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ডিস্টেন্স, কিন্তু সেখানে টিউশন ফি অনেক কমে আসতে পারে। আবার কোনো ইউনিভার্সিটি আছে যখন ডাইরেক্ট তারা সেখানে যাচ্ছে, যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সেখানে ফি অনেক বেশি। আবার যখন তাদের অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটগুলোতে যাচ্ছে, সেখানে টিউশন ফি অর্ধেক কমে আসছে। সো একজন স্টুডেন্ট যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্ল্যানটা আগে সাজিয়ে নেয় এবং তার বাজেট অনুযায়ী যদি সে সেখানে যাওয়ার চেষ্টা করে, তাহলে দেখা যাবে সব দিকটা সাশ্রয় হবে, সে সুন্দরভাবে পড়াশোনা শেষ করতে পারবে, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির ডিগ্রি সে অর্জন করতে পারবে এবং ডিগ্রি পাওয়ার পর সে যখন জব মার্কেটে যাবে, তখন সেখানে কিন্তু খুব চমৎকারভাবে জব করতে পারবে। এবং আমরা অ্যাডভাইস করি স্টুডেন্টদেরকে যে স্টুডেন্টরা যখন জব করতে যাবে, যেমন একটা কমন জব হচ্ছে হোটেল রেস্টুরেন্টগুলোতে তারা কাজ করা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা হোটেল ম্যানেজমেন্ট, কুলিনারি আর্টস এইসব সাবজেক্টে পড়াশোনা করতে যাবে, তাদের জন্য এই জব খুবই উপযোগী।
কিন্তু কেউ যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, কেউ হয়তো অন্য বিজনেসের সাবজেক্টে পড়বে, আর্টসের সাবজেক্টে পড়বে, তাদের জন্য কিন্তু এই জবটা সুইটেবল না। কিন্তু এটার বাইরেও হাজারো রকম জব আছে, কিন্তু এই জবগুলো করার মতো মিনিমাম যে যোগ্যতা সেটা তাদের নেই। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে, এবং যেটা কিনা আমাদেরকে অনেক বেশি পিছনে রেখে দেয়। সারা পৃথিবীতে যেখানে আমি কাজ করতে যাব, আমার নিজের ভাষাটা আমি জানবো, ইংলিশ ভাষা জানবো, তাহলে অন্যান্য যে ভাষাগুলো সেগুলো খুব দ্রুত আমরা আয়ত্ত করে নিতে পারবো। কিন্তু আমাদের ছেলেমেয়েরা না ভালো করে নিজের ভাষা জানে, না ইংরেজি ভাষা জানে, আর যার কারণে অন্য ভাষাটাও তারা কমিউনিকেট করতে পারে না। যে কারণে ইন্ডিয়া বা শ্রীলঙ্কার একজন স্টুডেন্ট ইংরেজি ভালো জানার কারণে সে যদি ঘন্টায় $25 ইনকাম করে, আমাদের একজন ছাত্র হয়তো $15 ইনকাম করে। সে যদি ভালো একটা জব করে কম পরিশ্রমের, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বেশি পরিশ্রমের জব করতে হয়। সো ইংলিশের এই ব্যারিয়ারটা আমাদের দূর করা দরকার। এবং আমরা যদিও মনে করি যে একদম শুরু থেকে স্কুল জীবন থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত আমরা 12 বছর ইংরেজি পরীক্ষা দেই, অন্তত 1200-1400 মার্কের পরীক্ষা দেওয়ার পরও কিন্তু ইংরেজিতে আসলে আমরা কথা বলতে পারি না। যখন আইএলটিএস, টোফেল, জিমেট, সেট, জিআরই যে কোনো আমরা পরীক্ষায় যাই, তখন সেখানে আমাদের স্কোর খুবই কম থাকে। তো শুধুমাত্র যদি একজন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করে বা দেশে শিক্ষার কথা চিন্তা করে, তারা যদি নিজের ভাষার পাশাপাশি বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতাটা যদি অর্জন করে, এবং বিশেষ করে ইংরেজি ভাষা শেখার জন্য, যেহেতু এটি বিদেশি ভাষা, সুতরাং বিদেশি ভাষা যেখান থেকে উৎপত্তি হয়েছে, তারা যেভাবে শিখছে, সারা পৃথিবীতে যেভাবে ছেলেমেয়েরা শিখছে, একই ধাপে তাদেরকে শিখতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা দেখেছি স্টার্টার, মুভার, ফ্লায়ার থেকে শুরু করে একদম B2, B1, C2 লেভেল বা C1 লেভেল পর্যন্ত কন্টিনিউ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে এই ল্যাঙ্গুয়েজ সাপোর্টটা দিয়ে আসছে। এবং সম্প্রতি তারা ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য বিদেশের বিভিন্ন 170টা দেশে তারা ক্যামব্রিজ ইউনিভার্সিটির পার্টনারশিপ দিচ্ছে। এটি অনেক বড় একটি কাজ। এবং আপনি হয়তো শুনবেন, এখন থেকে 6 মাসের মধ্যে বাংলাদেশেও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন পার্টনার রয়েছে। এখন যদি সরকার এখানে বাধার সৃষ্টি না করে, আমরা কিন্তু সেটা শুরু করতে পারবো উইদিন 6 মান্থ বা তারও আগে আমরা সেই কাজটি শুরু করতে পারবো, যে আমরা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন পার্টনার হিসেবে ছেলে মেয়েদেরকে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, ইভেন এমনকি বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত তারা যেতে পারবে, সেটি আমরা C1 লেভেল পর্যন্ত এখানে কমপ্লিট করিয়ে দিতে পারবো। পাশাপাশি C1 লেভেল যখন একটা ছাত্র কমপ্লিট করবে, তখন সেই বিশ্ববিদ্যালয়ে যেতে কিন্তু তার কোনো বাধা থাকবে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, একজন শিক্ষার্থী যদি ইংলিশ প্রফিসিয়েন্সি কমপ্লিট না করে বিদেশে যায়, তাহলে সেখানে গিয়ে করার সুযোগ আছে, কোনো কোনো ইউনিভার্সিটি দিয়ে থাকে, কোনো দেশ দিয়ে থাকে, কিন্তু এটার জন্য তাদেরকে খরচ করতে হয় 30 থেকে 40 লাখ টাকা, যেখানে বাংলাদেশে করতে মাত্র 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়। সো 20 থেকে 30 হাজার টাকা খরচ করে আমি যে জিনিসটা পাবো, সেটাই আমার 20 থেকে 30 লাখ টাকা খরচ করতে হচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে আমি ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছি না, আমার 1 বছর সময় ব্যয় হবে। ল্যাঙ্গুয়েজ কোর্স চলাকালীন সময়ে বিদেশে কাজ করার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, মূল সাবজেক্টের সময় কাজ করা যাবে, কিন্তু ল্যাঙ্গুয়েজের সময় কাজ করা যাবে না। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী যদি ঘন্টায় $15 করে 32 সপ্তাহে 20 ঘন্টা করে যদি কাজ করে $15 ঘন্টায় পায়, আর 20 সপ্তাহ যখন ভ্যাকেশন থাকবে তখন সে ফুল টাইম অর্থাৎ 40 ঘন্টা করে কাজ করতে পারবে, তাতে করে প্রায় $32,000 সে মিনিমাম ইনকাম করতে পারে। আর সেখানে আরও প্রায় $30,000 তার সাশ্রয় হয় অ্যাকোমোডেশন এবং টিউশন হিসেবে। সো এখানে দেখেন 50 থেকে 60 লাখ টাকা সে শুধু সেভ করতে পারে প্রথম 1 বছরে, শুধু আইএলটিএস, টোফেল বা এরকম একটি ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করেই। এবং এটার জন্য তার সময় খুব বেশি ব্যয় হয় না। এবং এখন অনলাইনে সব ধরনের রিসোর্স আছে, কোচিং সেন্টারগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলো, সেগুলোর মাধ্যমে করতে পারে। অন্যদিকে ব্রিটিশ কাউন্সিল, আইডিবি সহ অনেকগুলো ক্যামব্রিজ সবাই কিন্তু এখানে হেল্প করছে। সো যখন তার কোনো শিক্ষার্থী বিদেশে যাবে, তাদের এই জিনিসটা খুবই জরুরি। অন্যদিকে রেজাল্ট যদি ভালো করতে হয়, সেখানে গিয়ে ইংলিশেই লেকচার হবে, তাকে ইংরেজি জানতেই হবে। সো ইংরেজির সাথে তাকে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আমি জাস্ট একটা জিনিস, যে 2 পর্যায়ের ছেলেমেয়েরা বেশি বাইরে পড়তে যায়, একদম প্রাথমিক লেভেলে বা মিডল স্কুলে যায়, সেটা খুব কম সংখ্যক। বাংলাদেশে যেটা প্রবণতা, এটা হচ্ছে যে গ্রাজুয়েশন করতে যায়, আর এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স করতে যায়, মানে এখানে মাস্টার্স করে আরেকটা মাস্টার্স বা পরে পিএইচডি করার জন্য। চ্যালেঞ্জটা আসলে কাদের জন্য বেশি দেখেন, বা কাদের জন্য সমস্যাটা বেশি? ওকে, সমস্যাটা প্রথমত হচ্ছে যে আন্ডারগ্রাজুয়েট লেভেলে যারা যায়, তারা যদি রেগুলার স্টুডেন্ট হিসেবে যায়, মানে অর্থাৎ যেই বছর সে ইন্টারমিডিয়েট পাস করলো, ওই বছর বা তার পরের বছর এসে গেল, তখন
তার যাওয়াটা অনেকটা ইজি হয়, কারণ ইমিগ্রেশন বা এম্বাসি বুঝতে পারে যে ছাত্রটা জেনুইন স্টুডেন্ট, তার পড়াশোনা কন্টিনিউশন আছে, সেটা যায়। 2 বছরের অধিক যদি ব্যাকআপ স্টাডি তৈরি হয় তাহলেই সেখানে প্রবলেমটা হয়ে যায় যে তখন সিরিয়াস স্টুডেন্ট হিসেবে তাকে ট্রিট করা হয় না এবং তাকে সহজে ভিসা দিতে চায় না। ডিগ্রি লেভেলে যখন কোনো স্টুডেন্ট যায় তখন দেখা যাচ্ছে যে তাদের ইন্টারমিডিয়েট বা মাস্টার ডিগ্রির পরে তাদের লম্বা সময় হয়তো ব্যাকআপ স্টাডি আছে। এখন ডিগ্রির পরে 5 বছর 10 বছর এবং 20 বছর ব্যাকআপ স্টাডি থাকলেও কোনো সমস্যা না, যদি কিনা ওই সময়টুকু সে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, আইদার সে নিজে কিছু করবে অথবা জব করবে, হ্যাঁ, এরকম যদি এক্সপিরিয়েন্স থাকে এবং সেম সাবজেক্টে যদি সে ওখানে যেতে চায়, অর্থাৎ যে সাবজেক্টে সে পড়াশোনা করছে সেটাও সিলেক্ট করতে পারে, অথবা যে বিষয়ের উপরে সে কাজ করেছে সেই বিষয়ের সাথে রিলেটেড কোনো সাবজেক্টে যদি অ্যাপ্লাই করে। এমনি যেমনটা আপনি এবং মিস্টার আবিদ দুজনেই বলছিলেন যে অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারের অ্যাকোমোডেশন এবং টিউশন ফিস নিয়ে এটা পুরো সিকিউর থাকলে অনেক সুবিধা, সেটা অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ কি দাঁড়ায় আমেরিকায় বা ইউরোপ? ডিপেন্ড করে, এটা জানি, আমি ধরে নিচ্ছি যেটা মোটামুটি মাঝারি মানের বিশ্ববিদ্যালয় যদি হয়। ওকে, মাঝারি মানের যেগুলো আছে সেটা হচ্ছে যে $12,000 থেকে $15,000 মধ্যে যদি ইউনিভার্সিটিগুলো হয় এবং সেখানে লিভিং এক্সপেন্সও প্রায় কাছাকাছি, অর্থাৎ 25 থেকে 30 লাখ টাকা যদি একজন স্টুডেন্টের প্রথম 1 বছরের জন্য বাজেট থাকে তাহলে অসুবিধা হয় না। আর আমাদের দেশে আরেকটা বিষয় একটু জেনে রাখা ভালো, সেটি হচ্ছে যে যখন কোনো ফ্যামিলি তার সন্তানকে বিদেশ উচ্চশিক্ষার জন্য পাঠাতে চায়, প্রিপারেশনটা নিতে হবে মিনিমাম 1 বছর আগে থেকে। অর্থাৎ 1 বছর আগে থেকে যদি ব্যাংকে টাকা ডিপোজিট থাকে বা 6 মাস আগে থেকে থাকে, তাহলে এম্বাসি ধরে নেবে যে এই প্যারেন্টস ফিনান্সিয়ালি সলভেন্ট। যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি 3 মাসের বেশি আগে থেকে প্যারেন্টসের অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে তারা সোর্স দেখতে চায় না। যদি 3 মাসের কম সময়ের আগে যদি ডিপোজিট দেখানো হয় তাহলে কিন্তু সোর্স অফ ফান্ড দেখতে চায়। সো আমাদের দেশে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের পিতামাতার ছেলেমেয়েদেরকে পাঠাতে চায়, জমি জমা বিক্রি করে হয়তো সেখানে টাকা অ্যাট এ টাইমে রাখতে পারে, কিন্তু সেটা ডিউ টাইমের আগে থেকে যে রাখা দরকার সেটা সম্ভব হয় না, এবং ট্যাক্স ফাইলে 3 বছরের রিটার্ন দেখাতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো সেটা দেখাতে পারে না। আমাদের দেশে আরেকটি প্রবণতা হচ্ছে যে যেমন কানাডার ক্ষেত্রে স্টুডেন্টদের ভিসার পূর্ব যে কয়টি শর্ত আছে তার মধ্যে একটি হচ্ছে স্টুডেন্টের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে মিনিমাম $10,000, আর স্টুডেন্টের নামে যে কোনো একটা ফিক্সড অ্যাসেট থাকতে হবে। আমাদের দেশের মানুষের প্রবণতা হচ্ছে আমি মারা যাওয়ার পর আমার সন্তানরা জমি পাবে কানাডাতে, আর আন্ডার 18 কোনো স্টুডেন্টের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংক এখনও অ্যালাউ করে না। তো যে কারণে হয়তো আমরা জয়েন্ট অ্যাকাউন্ট করি প্যারেন্টসের সাথে, অথবা আর জমি জমা দেওয়ার ক্ষেত্রে বাবা আমাদের খুব বেশি আছে, মরে গেলে সব নিয়ে যাবে তারা, আর তাদের জন্যই আমরা সব কিছু বিসর্জন দিচ্ছি, কিন্তু তাদের জন্য আর্লি আমরা সেই কাজটা করছি না। সো এই বিষয়গুলো যদি আগে থেকে আসলে প্রস্তুতি নিয়ে কাজগুলো করা হয় তাহলে কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। Mr. Abid, what are main factors students should consider before choosing study abroad options? Okay, that's a very common question again. Choosing a destination for studying abroad is a very tough decision for the parents and for the student. The most important factors before going study abroad, the student is considering like 3 to 4 main things. First, the location of the university. I always say the location, because somehow if student is going to some country or city where there are the jobs opportunity, part times are less available. Secondly, the thing might be the student feeling bored, because a cosmopolitan city like for example London, Toronto, New York, Dhaka city for example, student is in a vibrant city for example, his life was here. If you send him in a countryside, sometimes he face problem for example. So students should consider the city, university location, and the second most important thing, which is the quality of education. Now when you talk about the quality of education, there is a lot of factors coming into mind. For example, what quality of education you're talking about. So first quality of the factor is basically the university you are going study abroad option, what teaching status they have. In UK education system, if you talk about, we have a platinum status, we have gold status, and we have a silver status for teaching quality. The student consider, for example, teaching quality is a good of the university. For example, the quality like gold status or platinum status, that means the university is in a good standard rate in terms of providing the quality education. There are the other factors, not only the quality, there is also the factors employment ratio of the university graduates after completing their degree. So let's suppose someone complete a degree from Queensmary University, London, or XYZ University. So his employment ratio, for example, have to check internet facilities available for everyone, and they can consider
consider it into, for example, what is the employment ratio. So 95% to 96% mostly university, for example, have the employment ratio. Some of them very less employment ratio. So students should consider the employment ratio of the university status. The third most, recognition in the country where he is going from. Like you see, for example, in Bangladesh, if you talk about some popular university, everybody know, yeah, I know this university, for example. But some of the universities are not popular in the country, for example, and once a student graduate from over there and come back to the home country, people saying, I don't know about this university. So keep in factor that he should understand that the university play an important role as well, while to be recognition point of view, and the international standards like US ranking, there is a local ranking in the UK like Guardians and Times, for example, in UK. So these are the most important factors while considering study abroad option. The most important, the last option, which is the tuition fees. Let's suppose, for example, there is a range of universities, for example, league table, Russell Group universities, and then middle order universities in the UK or in Canada or the US or New Zealand, Australia, for example, because we promote the universities globally. So we understand each university recognition and its status and tuition fees level. So current economical situation has made the mind of the student in such a level that at the moment they are looking middle order universities as a destination because of the affordability. So like some of the universities charge tuition fees 12,000 to 15,000 per year, which is quite reasonable as compared to other destination or other universities. They charge 24,000, 25,000 pounds, for example, per annum, which is non-affordable for some students. I'm not talking about for every single student. I like 5-10% population in the country, everybody can go for Russell Group University like Cambridge, Oxford, London School of Economics, Queen's Mary University or Imperial College London, something like that. But some of the students are going for middle order university, so they should consider the tuition fees, because end of the day they have to money from their pocket. Nobody is going to help them, of course. So they should consider the tuition fees as a preliminary before selecting any university for a study abroad option. And the last final thing is, for example, end of the day, after completing the degree, what are the jobs opportunity? Either that same university is offering you placement programs option, or either only a degree piece of paper, for example. So those universities which are offering to students the placement internship option, so at the end of the day you will get a practical in hand experience after your theoretical knowledge and the practical in hand experience. When you come both together, the end of the day that will be helpful. So to my point of view, for example, the quality of education comes to under these factors, that the employment section, the student satisfaction ratio is another factor which I forgot to quote this one. Student satisfaction ratio comes with the feedback of the students. For example, let's suppose you sent 10 students to Queen's Mary University London. So at end of the day, once they graduate and come back, they will give the review and feedback what was his satisfaction ratio after completing the degree. Some of the students saying, no, it was okay, it was not good, it was not up to mark or standard like that. But some of the students ranging the university satisfaction 95 to 90%, that means they are satisfied, means they get the job opportunity soon after they complete the degree. So I believe that these 4-5 factors are the main factors which students should consider while studying abroad into any university, either in UK, US, Canada, Australia, New Zealand, or any European country. So, yeah, please continue. And the most important from the parents' point of view, I would like to say that parents should consider destination, because of the reason there is other factors I should discuss with you in the later stage, might be the cultural factor, religious factors. You're talking about destination means country-wise. Yes, country-wise. And what's about institution-wise? Yeah, institution-wise, for example, you know, categories of institutions, like I said to you, that every institution has a different status in every country. What the parents should consider best institutions, why sending a student in any country, or which country? Yeah, to me, I give all my students an open choice of destination to choose any country they want to go. But the most important factor is the quality of education. Number 2 is the recognition of the university. Number 3, the job employment ratio of the university after graduating. Number 4, the satisfaction ratio, and number 5 is the basically the teaching status and the quality of education that university. You know that some of the universities are on the top league table, for example, in teaching quality. What does it mean, teaching quality? Mean, for example, if students go into a university, they will be engaged in the group discussion, role play, assignments, coursework, and end of the day they have a thesis and project, and which is called dissertation. And after the dissertation completion of the degree, they give them the internship and placement options. I believe that this type of the university students should consider, and the parents should consider as well, which has giving the more opportunity to the students, so quality point of view and internship and placement options.
সো মিস্টার বাশার, আমি যদি আপনার কাছে আসি এবং আপনি শুনছিলেন আবিদের কথা, সেখান থেকে যদি আপনার কাছে বলবার থাকে, বাংলাদেশে আমরা দেখছি 2023 সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা যেটিকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলি, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি, এদের অবস্থান 600 থেকে 800-র মধ্যে, মানে প্রথম 600-র মধ্যে কেউই নেই। কৃষি বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি ও কৌশল, এগুলো সব 1202 থেকে 1500-র মধ্যে। সো একার্থে আসলে উন্নত মানের শিক্ষা এখন আর বাংলাদেশে নেই, এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে কি? নিশ্চয়ই। এবং স্যার যেখানে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে যে 4-5টি পয়েন্টের কথা বললেন, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং যখন এই ইউনিভার্সিটিগুলোকে র্যাঙ্কিং করা হয় বা টাইমসের র্যাঙ্কিং অনুযায়ী অথবা লোকাল যে র্যাঙ্কিংগুলো করা হয়, সেখানে কিন্তু এই কয়টি বিষয়কেই বেশি প্রাধান্য দেওয়া হয়, যে এখানকার স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন কী আছে, এখানকার ফ্যাকাল্টি কতজন পিএইচডি ডিগ্রিধারী, কতজন কোন ক্যাটাগরির আছে, তাছাড়া এখান থেকে পড়াশোনা শেষ করে কত পার্সেন্ট শিক্ষার্থী পড়াশোনা শেষ করার 6 মাসের মধ্যে জব পেয়েছে, কত পার্সেন্ট 1 বছরের মধ্যে জব পেয়েছে, এখানে রিসার্চ কী হচ্ছে, কী নতুন নতুন পেপার পাবলিশড হচ্ছে, এরকম অনেকগুলো মানদণ্ডের ভিত্তিতে কিন্তু এই র্যাঙ্কিংগুলো করা হয়। সো স্যার যতগুলো কথা বলেছেন, একজন শিক্ষার্থীর পক্ষে কিংবা একজন অভিভাবকের পক্ষে হয়তো অনেক সময় এই বিষয়গুলো যাচাই বাছাই করার সুযোগ থাকে না এবং তাদের জানাও থাকে না কীভাবে বাছাই করে দেখে নেবে। যদি এরকম কোনো অভিভাবক আমরা পাই, তাহলে সত্যিই খুব আনন্দিত হয় এবং খুব অল্প সংখ্যক সচেতন অভিভাবকই এই বিষয়গুলো বিবেচনায় রেখে তাদের সন্তানের জন্য কান্ট্রি চয়েস, ইউনিভার্সিটি চয়েস, সাবজেক্ট চয়েস বা লোকেশনগুলো চয়েস করে থাকেন। বাট আমরা যদি কমন একটি সূত্রকে ফলো করি শুধু, যে আমরা যে দেশে যেতে চাই ওই দেশের টপ 10 ইউনিভার্সিটি যদি আমরা বাছাই করি এবং সেখানে যে সাবজেক্টটা আমার জন্য প্রযোজ্য বা যে সাবজেক্ট আমি পড়তে চাই সেটাকে যদি আমি সিলেক্ট করি, আর সেখানে আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা এই খরচের বিষয়টা যদি আমি জেনে নিই, তাহলে কিন্তু আমার জন্য খুব সহজ হয়ে যাবে। কারণ যারা টপ 10-এ আছে তাদের এই সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করে আছে। আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি যে টপ 100-এর মধ্যে কারা আছে, তাহলে ইজি হতে পারে। যেমন রাসেল গ্রুপের যে ইউনিভার্সিটিগুলো কথা বললেন, সেগুলো ম্যাক্সিমামই টপ 100-এর মধ্যেই আছে। এখন এই ইউনিভার্সিটিগুলোতে যারা যাবে তাদের জন্য জব কোনো সমস্যা না, তাদের জন্য ওখানে স্থায়ীভাবে বসবাস করা থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি তারা সেখানে এনজয় করবে। সেটা কি শিক্ষা শেষ করবার পরে না, শিক্ষাকালীন সময়ে তারা পার্ট টাইম জব করবে। তার মধ্যে কিছু জব আছে অন ক্যাম্পাস, কিছু আছে আউটসাইড অফ ক্যাম্পাস করতে পারবে। আর পড়াশোনা শেষ করার পর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো যেটা বলেছেন যে জব প্লেসমেন্ট দিচ্ছেন অথবা ইন্টার্নি করার সুযোগ দিচ্ছেন। যখনই ইন্টার্নি করার সুযোগ হবে, যেমন ধরেন নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটির 10 জন স্টুডেন্টকে বলা হলো চ্যানেলাইতে ইন্টার্নি করবে 3 মাসের। এখন চ্যানেলে যদি মনে করে যে ঢাকা ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্টের এই 10 জন ছাত্রের মধ্যে 2 জন ছাত্র আছে খুবই ভালো, তাহলে চ্যানেলে তাকে অফার দেবে যে ঠিক আছে আমাদের সাথে তোমরা কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, সো এইভাবে কিন্তু জব প্লেসমেন্টে যখনই যাচ্ছে বা ইন্টার্নিতে যাচ্ছে, ইন্টার্নি থেকে জব প্লেসমেন্ট ইজিলি হচ্ছে। পৃথিবীর এখন বহু ইউনিভার্সিটি আছে যারা কিনা গ্রুপ অফ কোম্পানিগুলো রান করছে, অথবা ইউনিভার্সিটিগুলোর অনেক ধরনের সাইট বিজনেস রয়েছে। ইভেন বাংলাদেশেও আছে। আমরা যদি বলি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে যারা ট্রাস্টি আছে তারা বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোর ওনার আছেন। সো ইচ্ছে করলে কিন্তু সকল স্টুডেন্ট থেকে যার যার কোম্পানিতে বিভিন্ন সেক্টরে ওনারা কাজের সুযোগ করে দিতে পারেন। যেমন চ্যানেলের ইউনিভার্সিটি আছে, মানে এই গ্রুপের চ্যানেলাই কর্তৃপক্ষের যারা আছেন তারাই ওই ইউনিভার্সিটির ট্রাস্টি আছে। সো এখানে যখন ওই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে এসে ইন্টার্নি করবে এবং এখানে যদি তাদেরকে সুযোগ করে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু ইজি হয়। তো সে কারণে যখনই কোনো শিক্ষার্থী বা অভিভাবক কোনো ইউনিভার্সিটি চয়েস করবে, তখন তাদেরকে দেখতে হবে এই সুযোগগুলো কাদের আছে। অন্যদিকে কোনো ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ডের টপ যে আপনার কোম্পানিগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তারা 100, 200, 300 ইভেন 500 কোম্পানির সাথে তাদের চুক্তি রয়েছে এবং ইউনিভার্সিটিতে প্রতি বছর তারা জব ফেয়ার করে থাকে। কোম্পানিগুলো তারা সরাসরি চলে আসে ইউনিভার্সিটিতে এসে জব ফেয়ার করে, এখান থেকে স্টুডেন্টরা ইন্টারভিউ ফেস করে এবং এর মাধ্যমে বাছাই করে নিয়ে নিতে পারে। তো যে কারণে বড় বড় ইউনিভার্সিটিগুলো তাদের ডিগ্রি শেষ হওয়ার 6 মাসের মধ্যেই 95% স্টুডেন্ট জব ফ্যাসিলিটি পাচ্ছে এবং এটি কিন্তু তাদের টপ র্যাঙ্কিং আসার জন্য এটি অন্যতম ক্রাইটেরিয়া। এই জিনিসগুলো বাংলাদেশে খুবই কম, নাই বললেই চলে। ঠিক আছে, সো এই জন্য আমরা মনে করি যে বাংলাদেশের
ইউনিভার্সিটিগুলো যদি আমাদের দেশের যতগুলো ন্যাশনাল অ্যান্ড মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তাদের সাথে যুক্ত হয়ে তাদের মানে কোম্পানিগুলোর রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে এবং তারা যেই রকম দক্ষতা সম্পন্ন লোক চাচ্ছে সেরকম কর্মী যদি তারা এখান থেকে পেয়ে যেতে পারে তাহলে কিন্তু বাইরে থেকে তাদেরকে হায়ার করতে হয় না। তো এইভাবে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে বাংলাদেশের চাহিদা আমরা মেটাতে পারবো এবং বহির্বিশ্বে কাজ করেও সেখান থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স আমরা নিয়ে আসতে পারবো। এতে করে কিন্তু বাংলাদেশের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে। Mr. Abid, what is the future of foreign qualified students? Very good question. This is the main investment. Initially, we start the conversation. Any students going study abroad, there's a lot of dreams and they have a lot of hopes and expectation levels while studying abroad, and they see what could be the outcome after completing a degree. Students, especially for example, you talk about the bachelor degree, they invest around 60,000-70,000 pound tuition fees initially to complete a bachelor's, and if somebody is going for a master's program, so they spend around 20 to 25,000 on an average tuition fees for a master's program. After completing the degree, their expectation levels are very high. So what could be the happen if somebody is completing a degree from a foreign country? There is a load of opportunities available. The first opportunity is available in the country where they are living, where from they have completed their degree. If you talk about the UK, US, Canada and Australia, at the moment they are offering the students 2 years post-study work visa, which is a very, very useful tool for the international student to use this practically. For example, you know that to get an experience from a foreign country and to use it while if you coming to your back home country, the employer going to ask you, do you have a foreign qualification? Yes, I have a foreign qualification. Second question, do you have an experience? Yes, I have a UK, US, Canada and Australia experience. Keeping in mind UK is giving 2 years post-study work visa after bachelor's or master's program. Keeping in view the facts, Canada is giving 3 years post-study work visas to international students. Australia is also giving the same work visa option available. Ireland is given 2 years post-study work visa and European Union given 18 months post-study work visa. These are the main things. The second most important thing I forgot during my conversation, if somebody is doing the high ranking university degree program, especially in QS ranking like in top 200, there is a job seeker allowance visa available for international students to go to study, to go for search of the job in international any country if your university is falling in the top 200 ranking. So Netherlands is a one country which is giving the such kind of a job seeking visa to students who already have completed the degree into top 200 ranking. The third most important factor, after completing your bachelor's and master's for example and getting 2 year work experience, you have option to migrate to any other country, either to live in a same country to get a sponsor to for permanent residency, or either if you are very committed to serve to community to your local country, like the country from you went, if you want to serve the humanity, if you want to your own country to serve them for example, come back to your home country. And this country when they come back with experience and with qualification as well, definitely I believe that there is a lot of multinational companies working over here and they can give him very handsome salary in start for example. So that means the student who already went from the start to end for example and investing of money, getting an experience and foreign qualification, he has a very bright future if he come back to the Bangladesh and serve to the community. So I believe that these type of things should be encouraged to the student internationally if they study abroad. Don't consider it in a negative way, for example, that why the intellectual and IQ level students and bright students are going, the foreign professional people, the local professional doctors, nurses, pharmacists going abroad. Keeping in fact they should be going over there because of their bright future, but at the end of the day if they complete the degree from there and coming back to their home country, they are the asset for their country and they will serve in the community in a better way as compared to the previously. And secondly, the work and experience and qualification they got, they can educate to the local people more easily and more efficiently and effectively, because the reason they have very limited resources while staying in this country. Other countries they give them practical in hand experience and the qualification and the level is not the theoretical knowledge which in our country we have traditionally, sadly it has to say, some of the good universities in our countries are giving the good quality education, but at the same time you can't get the quality of education at the same standard level. For example, every student cannot get a place in a top 2 or top 10 universities in the local country. So keeping in view those students who going study abroad, middle order student I'm talking about, they can bring a very good handsome experience and qualification and they can serve for the community. So I believe that
We should encourage to the student to study option abroad as well, because of the limited resources and everything, and their future is not much bright if they stay in their home country. So they should go to the home foreign country to study and come back to their home country, and government should send support to them. I am giving you some of the example of our South Asia country. They give student loan as well. I don't know here you have a facility available or not. They give study loan. Based upon this information, student go to the abroad, and after getting degree he will come back to the home country and he can serve in the community, and he will return his loan back. And secondly, same like in UK, for example, the British people, they can get education if they don't have the money. The government is going to support them for their finance, living cost, and plus their tuition fees. And end of the day, if they exceed their salary more than 26,000 per annum, then they will return the money 7% of their salary to the government. That's the same type of objective. If the Bangladesh government can encourage your students to go study abroad, come back and serve the community, and give the money loan back in like percentage, 5%, 10% from your salary, that's a good for the positive attitude from the society, and you will produce a very good leaders, and you will produce the good intellectual people, and nobody will be just trying to go study abroad option only permanently basis. Ultimately they will return back to home country. And frankly speaking, you cannot compare the foreign living standard to your local country. Ultimately your roots, your everything, your passion, your feeling, your society, your moral, your social, all cultural values in your heart is to your own country. Just because of the safety, because of the moral, because of your financial issues, student has to go abroad. Otherwise normally nobody wants to go study abroad for options. Thank you. So Mr. M.K. Bashar, concluding remarks. স্যার যেগুলো বলছেন যে বিদেশের গভর্নমেন্ট তারা যেটা করে থাকেন, তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টাডি লোন দিয়ে থাকেন, এবং পড়াশোনা শেষ করে চাকরি করে কিস্তিতে সে লোন পরিশোধ করার সুযোগ আছে। কিন্তু বাংলাদেশে এই সুযোগটি শুধুমাত্র সরকারি আমলা অথবা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অথবা গভর্নমেন্ট স্কুলের যারা টিচাররা আছে তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো পেয়েই থাকে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই অপশনটি নেই বললেই চলে। ওয়ারেস কিছুদিন আগে চাইনিজ গভর্নমেন্ট এটি সার্কুলার করেছে যে বাংলাদেশ থেকে আনলিমিটেড স্টুডেন্টকে তারা তাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ করে দেবে, টিউশন ফি চাইনিজ ব্যাংক বেয়ার করবে, এবং কোম্পানিতে তারা চাকরিও নিশ্চয়তা করবে পড়াশোনা শেষে, এবং চাকরি থেকে কোম্পানি থেকে ব্যাংকেরই টাকা ফেরত আসবে, ছাত্রদেরকে দিতে হবে না। এখন বিদেশিরা যদি বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এরকম চিন্তা করতে পারে, কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু তাদেরকে নিয়ে এই চিন্তা কখনই করছে না। যদি সেটি করতো তাহলে যেটা সুবিধা হতো যে আমাদের দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা কিন্তু সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এসে নতুন নতুন আইডিয়া নিয়ে এখানে কাজ করতে পারতো। অন্যদিকে বাংলাদেশে বিদেশিরা এসে যে কাজগুলো করছে সেগুলো আমাদের ছেলেমেয়েরাই করতে পারতো। নাম্বার 2, যে যদি আমাদের ছেলেমেয়েরা বিদেশে থেকে যেত তাহলে তারা আরও বেশি ইনকাম করতে পারতো, এবং ফিনান্সিয়াল এবিলিটি যদি বেশি থাকতো, যে গভর্নমেন্ট স্টুডেন্টকে স্পন্সর করছে বা ফাইন্যান্স করছে, তাহলে এম্বাসিতে ভিসা সাকসেস রেট কিন্তু অনেক হাই হতো। সো সব দিক থেকে বেনিফিট হতো যদি সরকার এই উদ্যোগটুকু নিতে পারতো। তো আমরা আশা করি হয়তো নিয়ার ফিউচারে গভর্নমেন্ট এরকম একটি চিন্তা করবে, এবং বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে সচল রাখতে হয়, আমাদের এই উন্নয়নকে যদি উন্নয়নের অগ্রগতিকে যদি ধরে রাখতে হয়, এবং যে সকল ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হয়েছে সেগুলো প্রপারলি যদি আমাদের সচল রাখতে হয়, এবং বিদেশি কর্মীদের উপরে নির্ভরশীলতা কমিয়ে আমাদের দেশীয় লোকদের মাধ্যমে যদি সেগুলো চালাতে হয়, তাহলে সরকার কিন্তু একটা সময় এই সিদ্ধান্তে আসতেই হবে যে সরকারের লোনের মাধ্যমেই হোক অথবা সরকারের অর্থায়নে তারা বিদেশে পড়াশোনা করে এসে দেশকে সার্ভ করবে। আর যদি বিদেশে থেকেও যায় তাহলেও এই টাকা তারা পরিশোধ করবে, এবং স্টুডেন্টরা এই কমিটমেন্ট ফেল করবে না। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনাদের মতামত আমাদের নানান যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাতে পারেন। আর ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনি টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস্টার আবিদ, সাবির, thank you very much for joining us, and Mr.
এম.কে. বাশার, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আলোচনা শোনাবার জন্য। দর্শক, কথা হচ্ছিল উচ্চশিক্ষা নিয়ে এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মান এবং সামগ্রিকভাবে শিক্ষার মান যে খুবই নিম্নগামী, একথা আমরা সকলেই জানি, স্বীকার করি বা না করি, সেটা অবস্থান ভেদে পার্থক্যটা আমরা দেখতে পাই। কিন্তু শিক্ষার করুণ অবস্থা, এই জায়গায় আমরা অনেক অবকাঠামো নিয়ে কাজ করি, অনেক হার্ডওয়্যার নিয়ে কাজ করি। আমি বলবো যে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, কিন্তু সফটওয়্যার আমাদের মনোযোগ নেই, শিক্ষা স্বাস্থ্যে আমাদের মনোযোগ খুবই সীমিত। উচ্চশিক্ষার জন্যে সেই অর্থে এখন বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মান বললেও ভুল ভালো হবে, দক্ষিণ এশিয়ার মানুষ সেই অর্থে নেই। সেই জায়গায় একটা বড় অপশান স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যাদের সামর্থ্য আছে কিংবা যারা মেধাবী, তাদের জন্য বিদেশে, বিভিন্ন দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা। তার জন্যে সমস্যা কী, সম্ভাবনা কী, সুযোগ সুবিধা কী, আমার অতিথিরা সেটা বলবার চেষ্টা করছেন। আরেকটা হচ্ছে যদি সরকার খানিকটা নীতিগত সহায়তা দেয়, এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত পোষণ করে যে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস যদি বাংলাদেশে করবার একটা সুযোগ করে দেওয়া হয়, সেটা জয়েন্ট ভেঞ্চারে হতে পারে, নানা পদ্ধতিতে হতে পারে। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা বিষয়গুলো ভেবে দেখবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা।